কি অবস্থা আন্টি, কেমন আছেন? তোর কি অবস্থা? তোর আমার অবস্থাতে তোর কি দরকার? হাউ ডেয়ার ইউ! আপনার কত বড় সাহস! হ্যাঁ, আপনি আপনি আমার হাজবেন্ডকে নাম ধরে ডাকলেন, তুই তো করে করে কথা বলছেন। একে আমরা বাইরে যাচ্ছি, আমাদেরকে আটকালেন, তার উপরে এরকম ব্যবহার! হ্যাঁ, আপনার সমস্যাটা কি? আপনি কি ভুলে গেছেন আপনি কে? আপনি এখানকার সিকিউরিটি গার্ড, আর একজন সিকিউরিটি গার্ড হয়ে মালিকের সাথে এইভাবে কথা বলে? কিরে, নিজের যোগ্যতা ভুলে গেছিস তাই না? তোর সাহস কি করে হলো আমার জিজুর সাথে এইভাবে কথা বলার? আহা, শান্ত হতো তোমরা। কি ব্যাপার আন্টি, আপনি আমার সাথে এমন আচরণ কেন করতেছেন? আমি তো প্রতিদিনের মতো আপনাকে যেটা বলি, কেমন আছেন, আপনাকে তো আমি জিজ্ঞেস করি, সেটাই করছিলাম। আপনি ওর সাথে খারাপ আচরণ করলেন, আমাকে তুই তাকারি করে বলছেন, আমি বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, আমি জানি যে আমি তোর হেনে কাজ করি। হ্যাঁ, আমি ভুলি নাই যে তুই আমার মালিক। তো মালিক হচ্ছে তাতে কি হচ্ছে? লেখি তোর কি তোর লোক আপনি আপনি করে কথা কইতে পারবো? আচ্ছা আন্টি, আপনার হইছেটা কি? হ্যাঁ, আপনার বয়স দেখছেন? এই বয়সে আপনি যেগুলো করতেছেন, আপনার চাকরিটা কি থাকবে? হ্যাঁ, আপনার কি এতটুকু ভয় নাই মনের মধ্যে, আমি যদি মালিকের সাথে এরকম দুর্ব্যবহার করি তাহলে আমার চাকরিটাই চলে যাবে? হ্যাঁ, আপনি খাবেন কি? হ্যাঁ, থাকবেন কোথায় তাহলে? আমি বুঝলাম না আপনার, মানে আলিফ, এই ধরনের মানুষদেরকে না এই যে আশকারা দিতে হয় না। জাস্ট তুমি দেখো আজকে তোমার সাথে কি ব্যবহারটাই না করলো। এক্স্যাক্টলি আপু, তুমি একদম ঠিক বলছো। আচ্ছা, আমি তো এটাই বুঝতে পারি না এরকম একটা অশিক্ষিত মূর্খকে তোমরা কাজে কেন রাখছিলা, আবার এখন তার উপর তোমাদের সাথে এত বাজে ভাবে কথা বলতেছে। মানে বুঝলাম না ওর সাহস কি করে হলো এরকম করার। তোমরা থামবা প্লিজ, আমি তো কথা বলছি। এখনো কি আমি তার কাছ থেকে কোনো কারণ জানতে পারছি, নাকি আমি তাকে জিজ্ঞেস করছি? আন্টি, কি হয়েছে, কারণটা কি? আপনি এমন কেন করছেন? আমি আমি তো আপনার সাথে কোনো খারাপ আচরণ করি নাই, তাই না? আপনি তাহলে আমার সাথে এভাবে খারাপ আচরণ করছেন, আমাকে তুই তাকারি করে বলছেন। আমার কিছু হয় নাই, আমি তোর হেনে চাকরি করবো না। ওই যে সামনে বিল্ডিং দেখতেছস না, ওই সামনের বিল্ডিং এ আমি চাকরি করবো। ওইখানে আমার 18,000 টাকা বেতন দিব প্রত্যেক মাসে। তাই আমি কইতেছি, তোর কাছে আমি যা টাকা পয়সা পাবো তুই আমার টাকা পয়সা গুলি বুঝাই দে, আমি তোর থেকে চলে যাবো। মানে আপনি অন্য জায়গায় চাকরি পাইছেন, সেখানে চলে যাবেন, এখানকার চাকরি ছেড়ে দিবেন? আপনি কি বলতেছেন? হ্যাঁ, চাকরি ছাড়া কি মুখের কথা? চাকরি ছাড়তে হলে না মিনিমাম 2-3 মাস আগে বলতে হয়। তার উপর আপনি মূর্খ মানুষ, আপনাকে চাকরিটা দেবে কে? হ্যাঁ, বললেই হলো যে চাকরি করব না, আমাকে বেতন দিয়ে দেন, আমি চলে যাব। এই ম্যাডাম, মূর্খ হয়েছে তাতে কি হয়েছে? হ্যাঁ, কত জায়গায় চাকরি লেগে আমার ডাকতেছে, কিন্তু আমি চাইতেছি না। সামনের বিল্ডিং আমি চাকরি করবো, ওইখানে আমার 18,000 টাকা দিব। 18,000 টাকা স্যালারি সামনের বিল্ডিং এ? আচ্ছা, আপনাকে এই কথা বলছে কে? কে বলছে শুনবেন? কি ব্যাপার কালা, মন খারাপ কেন? কি হয়েছে? না স্যার, কিছু হয়নি, এমনি। আরে বাবা, কোনো সমস্যাই থাকলে আমারে কোন, কত মানুষের সমস্যার সমাধান করলাম। কি নিয়ে মন খারাপ? কি কমো স্যার, এমন একটা কোম্পানিতে চাকরি করি, তা 12,000 টাকা বেতন, না পারি ঘর ভাড়া দিতে, না পারি খাইতে, না পারি ভালো একটা পোশাক কিনতে। মানে কি কইতেছেন আপনি? মানে আপনি 12,000 টাকা চাকরি করেন? এই যে পাশের বিল্ডিং, এখানে 2টা দারোয়ান চাকরি করে, এক একজনের বেতন হলো 20,000 টাকা, আর আপনি 12,000 টাকা বেতনের চাকরি করতেছেন? চলেন কেমনে? কি কোন স্যার, 20,000? স্যার আপনি দেন না, আমার একটা চাকরি লয়ে দেওয়া যায় কিনা? আপনি চাকরি করবেন আমার আগে বলবেন না? আমি কত দারোয়ানদের চাকরি নিয়ে দিলাম, আপনি আমার একবার জানাইলেই তো আমি চাকরি নিয়ে দিতে পারতাম। ওইখানে 2টারে জয়েন দিয়ে নিছি এখন। আচ্ছা, আপনি চাকরি করবেন? আরে না স্যার, কি কোন, আমি চাকরি করবো? এই 12,000 টাকা বেতনে কে চাকরি করে? যদি বেতন বেশি দেয় তাহলে আমি অনেক কাজ করবো। পাইছি, ওই যে ওই বিল্ডিংটা আছে না, ওই বিল্ডিং এর পাশের বিল্ডিং এ আপনার দারোয়ান নিবে। আপনি যদি কাজ করেন তাহলে আমি ওখানে কথা বলবো আপনার জন্য। এই 12,000 টাকা বেতনে কে চাকরি করে স্যার কোন? হ্যাঁ, যদি বেতন বেশি হয় তাহলে আমি অনেক চাকরি করবো। স্যার দেন না, আমার একটু অনেক চাকরিতে ঢুকাই দিতে পারেন কিনা? ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনি এই জায়গা থেকে কাজ বাদ দিয়ে আমার সাথে যোগাযোগ করেন, আর আমি কিন্তু ওই জায়গায় কথা বলে রাখলাম, ঠিক আছে? পরে যেন মান সম্মান খায় না আমার। ঠিক আছে স্যার, আপনি যেমনি করবেন এমনি নেবো। আচ্ছা ঠিক আছে, এই মাস কাজ করার পর এখানে আর কাজ করার দরকার নেই।
ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে স্যার। যাক, ভালোই হয়েছে। 18,000 টাকা বেতন। কে করে এনে 12,000 টাকা বেতনের চাকরি? শুনছেন? বুঝতে পারছি। দেখেন আন্টি, আপনি আমার এখানে অনেক দিন যাবত কাজ করছেন। আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, আপনাকে আমি ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে যেহেতু মনে হয়েছে যে আপনার বেতন কম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি তো আমাকে বলতে পারতেন, আমরা বসে কথা বলতাম, এটার কোনো না কোনো সমাধান আমরা অবশ্যই বের করতাম। আপনি এমন আচরণ করতেছেন, আপনি আমার সাথে এমন ভাবে কথা বলতেছেন, এটা তো কখনোই কাম্য না, তাই না? আইসে বেতন বাড়ানোর কথা হইতে। এই তোর হ্যাঁ আমি আজকে 3-4 বছর ধরে চাকরি করি, তুই মানে কয় টাকা বেতন বাড়িয়েছিস? প্রত্যেক বছর আমার 500 টাকা করে বাড়াস। 500 টাকায় কি হয়? হ্যাঁ, আমি তোর এই চাকরি করবো না। তুই মানে সাইডা দে, আমি যা পাবো তোর কাছে তুই মানে ক্লিয়ার করে দে, আমি যাবো গা, আমি অন্য জায়গায় চাকরি করবো। একদম ঠিক বলছেন আন্টি। আজকাল 12,000 টাকায় কিছুই হয় না, খুবই স্বাভাবিক। আপনি আমাকে ক্লিয়ার করে বলতেন, আমরা বসে কথা বলতাম, দেখতেন সব ঠিক হয়ে যেত। আমি প্রয়োজনে আপনাকে কিছু টাকা বাড়া দিতাম। আপনি এইভাবে বলছেন আপনি চাকরি ছেড়ে দিবেন, আপনি অন্য চাকরির ব্যবস্থা করে ফেলছেন। আপনি এখনো ভেবে দেখেন। আলিফ, একটা কথা বলি, এর সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নাই। এই চাকরি ছাড়তে চেয়েছে না, ওনাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দাও, বেতন দিয়ে আজকে না করে দাও এখান থেকে। ঠিক আছে, আপনি যেহেতু ডিসাইড করেই ফেলছেন যে আপনি এখানে কাজ করবেন না, চাকরি করবেন না, আপনি বেটার অপশন পেয়ে গেছেন, চলে যান, কোনো সমস্যা নাই। 1 মিনিট। এই নিন আপনার এই মাসের স্যালারি। যদিও এখনো 4-5 দিন বাকি আছে, কিন্তু আমি আপনার বেতন কাটি নাই, পুরোটাই আছে। ঠিক আছে ঠিক আছে, আমার বেতন পাইছি, এখন আর আমার সংসারে কোনো ঝামেলা হইব না। 12,000 টাকা দেয়, 12,000 টাকা কি মানুষের সংসার চলে? আন্টি, বলছিলাম যে যাওয়ার আগে আপনার ছোট্ট একটা আমানত আমার কাছে আছে, আমি আপনাকে সেটা দিয়ে দিতে চাই। আপনি একটু দাঁড়ান। হইছে হইছে, এত কথা কয়ে লাভ নাই। আমি গেলাম, আমার রাস্তা আমি খুঁজে নিতে পারবো। ঠিক আছে, আপনি চলে যান, কোনো সমস্যা নাই। হয়েছে বললাম, ছোট্ট একটা আমানত আছে আমার কাছে, এটা আপনাকে আমি দিয়ে দেই, তারপরে আপনি চলে যান। নদীপ, আমার রুমে আমার ড্রয়ারে একটা খাম আছে, তুমি ওইটা একটু নিয়ে আসো, যাও। জি জি, যাচ্ছি। আন্টি, এটা হচ্ছে আপনার ব্যাংকের কিছু ডকুমেন্টস। আপনার মনে আছে কিনা জানি না, আপনি যখন আমার এখানে চাকরি করতে আসছিলেন, তখন আমি আপনার একটা সাইন নিছিলাম একটা ফর্মে। ওটা হচ্ছে একটা ব্যাংকের ফর্ম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনার স্যালারি আসলে 12,000 টাকা না, আপনার স্যালারি 17,000 টাকা। আমি প্রতি মাসে আপনার স্যালারি থেকে 5,000 টাকা করে কেটে রাখতাম, সাইড করে রেখে সেই টাকাটা এই ব্যাংকে আমি ডিপোজিট করতাম। এটা আপনারই অ্যাকাউন্ট, আপনারই সেভিংস অ্যাকাউন্ট। এখানে যত টাকা আছে সমস্ত টাকা আপনার। যেহেতু আপনি 4 বছর এখানে কাজ করছেন, তার মানে প্রায় 2,40,000 টাকা ব্যাংকে আছে। এই পুরো টাকাটাই আপনার। আমি এটা হয়তো আপনাকে আরো পরে বলতাম। অ্যাকচুয়ালি আমি জানি, আমি যদি আপনাকে বলতাম যে আপনার স্যালারি 17,000 টাকা, আমি আপনাকে যদি পুরো টাকাটা দিয়েও দিতাম, আপনি একটা টাকাও জমাইতে পারতেন না। এটাই আপনি একটা টাকাও জমাইতে পারতেন না, এটা খুবই স্বাভাবিক। কারণ টাকা এমন একটা জিনিস, এটা খরচ করার সময় আসলে আমাদের কারোই মাথা কাজ করে না যে আমি আসলে কোথায় কতটুকু খরচ করব। খরচ হয়ে যায়। এই জন্য আমি আমার প্রত্যেকটা কর্মচারী, আমার বাড়ির কাজের লোক থেকে শুরু করে আমার অফিসের পিয়ন, আমি সবার জন্য একটা সিস্টেম করে রাখছি। সবারই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করা আছে, যেটা আমি নিজে করে দেই। আর তাদের বেতন থেকে কিছু অংশ কেটে আমি ব্যাংকে ডিপোজিট করে দিই, যেটা তারা আমার কাছ থেকে চলে যাওয়ার সময়, আমার চাকরি ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় তাদেরকে আমি দিতে পারি। দ্যাটস ওয়াই এটা আপনার আমানত। কি কোন স্যার?
এটার ভিতরে সত্যি 2,40,000 টাকা আছে? এগুলো সব কি আমার টাকা? হ্যাঁ, এই পুরো 2,40,000 টাকাই আপনার। শুধু 2,40,000 টাকা বললে একটু ভুল হবে, কারণ ব্যাংকে রাখা ছিল তো, সেখানে কিছু ইন্টারেস্ট তো আপনি পাবেনই। 4 বছর হয়ে গেছে, কিছু টাকা বাড়িয়েই পাবেন। আমার মনে হয় এই টাকাগুলো আপনার কাজে আসবে, আর আশা করব আপনি এই টাকাগুলো নষ্ট করবেন না, কোনো ভালো কাজে ইউজ করেন। এখন আপনি চাইলে যেতে পারেন। স্যার, আমার অনেক বড় ভুল হয়েছে, আমার আপনি মাফ করে দেন। আমি না যাই না বুঝা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনার সাথে তুই তাঙ্গার করে কথা কইছি। আমার মাফ করে দেন স্যার। স্যার, এই নেন, আমি আপনার এখান থেকে চাকরি ছাড়া যাইতেছি না। আমি যতদিন বাঁচমু আপনার হেনেই থাকি। ঠিক আছে, আপনার মর্জি। আপনাকে অনেক সম্মান করি, আপনি আমাদের গুরুজনের বয়সের মানুষ, আপনাকে তো অসম্মানিত করতে পারি না। তবে এটা আপনার আমানত কিন্তু আমার কাছে থেকে গেল। আপনার যখন মনে হবে আপনি নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, আমি এই মাস থেকে আপনাকে আরো 2,000 টাকা বাড়ায় দিব। সেটা আপনার ব্যাংকে অ্যাড হবে না, আপনি যে 12,000 টাকা পাইতেন সেখানে অ্যাড হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ মা, আমি তো এবার একটা সোনার নেকলেস বানাইছি, অনেক মোটা দেখে একদম। হ্যাঁ, আর বলো না, আমি সবকিছু ঠিকঠাক মতোই করতেছি। নদী, আমার ননদের কথা জিজ্ঞেস করতেছো? আমার ননদকে কিভাবে আয়ত্তে রাখতে এটা আমি খুব ভালো করেই জানি, তুমি একদমই এসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা মা, তাহলে আমি এখন রাখি, হ্যাঁ, পরে ফোন দিব তোমাকে। কি, হ্যাঁ, খাবার খাবি? হ্যাঁ, ক্ষুধা লাগছে, নে নে, খা 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 এবার। নদীপ, বল, ওঠ। বোন, তোর এই অবস্থা কেন? খোল। এবার বলতো, তোর ভাবি তোর সঙ্গে এমন ব্যবহার কেন করছিল? ভাইয়া, ভাবি সব সময় আমার সাথে এরকম করে। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পরেই ভাবি আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়। আমি যদি কখনো বলি যে ভাবি আমার পড়াশোনা আছে, আমি এখন কাজ করতে পারবো না, তখনই ভাবি আমাকে মারে। এমনকি ভাবি আমাকে 3 বেলা ঠিক মতো খেতেও দেয় না ভাইয়া। আমি কখনো তোমাকে কিচ্ছু বলি না, আর আজকে তো তুমি সবকিছু নিজের চোখে দেখেই ফেলছো। আমার অনেক কষ্ট হয় ভাইয়া, সত্যি বলতেছি। আমার অনেক ক্ষুধা লাগে ভাবির কাছে, আমি খাবার চাই, তারপরে ভাবি আমাকে খাবার দেয় না। আমি জানি না ভাবি আমার সাথে এরকম কেন করে। আমি ভাবির কি ক্ষতি করছি আমি জানি না, বিশ্বাস করো। আমি ভাবির সব কথা শুনি, তারপরে ভাবি আমার সাথে এরকম করে। তুই কোনো চিন্তা করিস না, তোর ভাই তো চলে আসছে। তুই শুধু দেখ আমি কি অবস্থা করি। মোনা, এই মোনা। কি ব্যাপার সাজিদ, তুমি এভাবে চিল্লাচ্ছ কিসের জন্য? কি হয়েছে? আমি চিল্লাবো না তো কি করবো? হ্যাঁ, আমি এগুলো কি দেখলাম? তুমি আমার বোনকে এভাবে টর্চার কেন করছিলে? কি বলতেছো তুমি? আমি তোমার বোনের উপর অত্যাচার করি মানে? এই কে বললো এই কথা? আমি তোমার বোনকে কতটা ভালোবাসি, কতটা দেখাশোনা করে রেখেও আমার ননদ, আদরের একমাত্র ননদ, ওর সাথে এমন করতে পারি? আর নদী, নদী তুমি এগুলো কি জামা কাপড় পরে আছো? হ্যাঁ, তোমাকে না কত দামি দামি জামা কাপড় কিনে, তাহলে এগুলো কেন পরতেছো? আমি না কিছু বুঝতেছি না সাজিদ, ও এগুলো কেন করতেছে, কিসের জন্য করতেছে? থাক মোনা, আর মিথ্যা বলার কোনো দরকার নেই। তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বোনের সঙ্গে যে ব্যবহারটা করছিলে, সমস্ত ঘটনা আমি গেটের বাইরে দাঁড়িয়ে দেখেছি। সামান্য একটা খাবার পর্যন্ত তুমি আমার বোনকে খেতে দিতে পারো না। হ্যাঁ, যেভাবে তুমি আমার বোনকে খাবার দিচ্ছিলে, এভাবে মানুষ খাবার দেয় রাস্তার কুকুরকে? আমার বোন কি রাস্তার কুকুর যে তুমি ওকে এভাবে খাবার দিচ্ছিলে? আর ফোনে তুমি তোমার মার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, কেন? আমার বোনকে আমি তোমার ভরসায় এই বাসায় রেখে গিয়েছিলাম। আমার বোনের তো মা নেই, আমরা তো এতিম, তাই না? আমার বোনটা তোমার ভরসায় থাকবে, তুমি ওর দেখভাল করবে, এটাই তো আমাদের কথা হয়েছিল। আর তাছাড়া আমার বোনটা এখন পড়ালেখা করার সময়, ওকে কেন তুমি এভাবে টর্চার করছিলা? তা মানুষকে যখন খাবার খেতে দেওয়া হয় না, তাকে প্লেটে করে খাবার খেতে দেওয়া হয়। ইভেন রাস্তার ফকিরকেও যদি কেউ খাবার দেয়, অন্তত একটা পলিথিনে হলেও খাবার দেয়। কিন্তু তুমি ডিরেক্ট আমার বোনকে রাস্তার কুকুরের সঙ্গে মিলিয়ে ফেললে। হ্যাঁ, আজকাল না মানুষ রাস্তার কুকুরকেও অনেক আদর যত্ন আপ্যায়ন করে, কিন্তু তুমি সেই আপ্যায়নটা আমার বোনকে করতে পারলে না।
কেন করলে তুমি? আমার বোন তোমার কি ক্ষতি করেছিল বলো তো? স্যার, ছোট মুখে একখান বড় কথা কই। আমি জানি এই কথা কওয়ানোর পরে ম্যাডাম হয়তো বা আমার চাকরিতে নাও রাখতে পারে, কিন্তু চাকরির মায় আমি করতেছি না। আপনার এই বোনটারে যখন আপনি বাসায় রাইখা কাজে বাইরে যান, আপামনি আরে তো কাজের পেটের মতো খাটাই। আর একটু আগে যে এই মানুষটারে যেভাবে খাওন দিছে, আমি আমার জন্মে দেই নাই, কুত্তারও এমনি খাওন দেয়। আমি অনেক সহ্য করছি, এই মায়াটার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আমি আপনার কাছে সব সত্য কথা কইলাম স্যার, আপনার কাছে আমি অনুরোধ করি, আপনার এই বোনটারে আপনি পারেন তো আপনার কোন আত্মীয় স্বজনে বাসায় রাখেন, তা ওই আপামনির পাল্লায় রাখেন না। দেখো মুনা, দেখো ও আমাদের বাড়িতে কাজ করে, এরপরও ওর আমার বোনের প্রতি তুমি যে ব্যবহার করছো এটা দেখে ওর মায়া লাগছে। আর তুমি কি মানুষ নাকি তোমার মনটা পাথর? কোনটা? ন্যূনতম কি বিবেক বলতে কোনো কিছু আছে তোমার মাঝে? দিনের পর দিন তুমি এতটা অমানবিক অত্যাচার করতে আমার বোনের উপর, অথচ আমি কিচ্ছু বুঝতে পারি নাই। যখনই তোমার সঙ্গে আমার ফোনে কথা হতো তুমি সবসময় একই কথা বলতে, তোমার বোনকে আমি বেশ ভালো মতো দেখভাল করি। আর ওর কথা কি বলবো, ওর সঙ্গে আমার যখন ফোনে কথা হতো একটা বারের জন্যও ও তোমার নামে আমার কাছে কোনো বদনাম করতো না। সবসময় একটা কথাই বলতো, ভাবি অনেক ভালো মানুষ। আর এই মানুষটার সঙ্গে তুমি দিনের পর দিন এভাবে অত্যাচার করে যাচ্ছিলে। এখন বলো আমাকে, কেন কেন তুমি এই কাজটা করে যাচ্ছিলে দিনের পর দিন? জবাব দাও। তো কি করবো? হ্যাঁ, তোমার বোনকে আমি দেখাশোনা করে রাখবো? আমার পক্ষে সম্ভব না। আমি বারবার বলছিলাম তোমার বোনকে গ্রামে বাইরে পাঠিয়ে দিয়েছো, না আমি তোমার বোনের দেখাশোনা করতে পারবো, এর জন্য আমি এই কাজ করছি। বাহ, বিয়ের আগে এক রূপ, বিয়ের পরে আরেক রূপ। বিয়ের আগে কত সুন্দর কথা যে তোমার বোনকে আমি আমার নিজের বোনের মতো করেই দেখে রাখবো। আর তাছাড়া তোমার বোন বাড়িতে থাকতে আমিও আড্ডা দেওয়ার মানুষ পাবো, তো ছোট মানুষ, আমরা একসঙ্গে গল্প করব, ঘুরতে যাব, খাবার খাবো, কত মজার মজার কথা বলতে, কত মধুর কথা বলতে তুমি। আর বিয়ের পর অমনি তোমার রূপ বদলে গেল। হায় রে কপাল, আমি কার ভরসে আমার বোনকে এতদিনে বাসায় রেখে যাচ্ছিলাম। এই জন্য আমি তোমাকে বিয়ে করছিলাম মুনা। তুমি যখন আমার পরিবারকে ভালোবাসতে পারো না, ওতে তোমার তো কোনো অধিকার নেই আমার পরিবারে, এই বাড়িতে থাকার, তাই না? আমি বলতে বাধ্য হচ্ছে, আমি তোমার মধ্যে আমার ন্যারো মাইন্ডের মেয়ের সঙ্গে আর এক মুহূর্ত সংসার করবো না। কারণ তুমি আমার বোনের গায়ে হাত তুলছো। মন তো চাচ্ছে তোমার হাত আমি এখনই ভেঙে গুঁড়া করে দিই, কিন্তু আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেয়নি। তাই ভালো মানুষের মতো বলছি, চুপচাপ এখন এই মুহূর্ত চলে যাও, আর একটা কথা বলবে না, যাও। বোন, তুই কোনো চিন্তাই করিস না। আমি তো এতদিন জানতামই না যে মুনা তোর সঙ্গে এতটা অমানবিক অত্যাচার করতো। আমি তো ফিরে আসছি, চল আমি তোকে খেতে দিচ্ছি।